ভাবি, ভাবি, আমার ওয়ালেটটা কোথায়? পাচ্ছি না তো, একটু দিয়ে যাও তো। ডাইনিং এর সবাই আমার দিকে তাকিয়ে পড়লো। আমি মাথা নিচু করে রুদ্রের ডাকে রুমে এলাম। জি, কিছু বলছো? তোমাকে বলেছি না আমার জিনিস তুমি এদিক ওদিক রাখবে না। এখানেই তো কাল ওয়ালেটটা রেখেছিলাম, কোথায় রাখছো? সরি, আসলে রাখি নিয়ে খেলা করছিল, কিছু হারিয়ে না যায় সেজন্য তুলে রাখছিলাম। এই নাও। ওয়ালেট নিয়ে বেরিয়ে পড়লাম। ডাইনিং থেকে মা বাবা পিছে ডাকলেন ব্রেকফাস্টের জন্য, কিন্তু না শোনার মতো করে বেরিয়ে গেলাম। নিচে এলাম। মা, রুদ্র ব্রেকফাস্ট করে গেল না? মা উত্তর না করে চোখের কোণায় জল রুকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বাবা বাবার মতো খেয়ে যাচ্ছে। ননদের মেয়ে রাখিকে আমার ননদ খাইয়ে দিচ্ছেন, সাথে নিজেও খাচ্ছেন। আমি একপাশে বসে খাওয়া শুরু করলাম। ননদ বলে উঠলেন, তোমার গলা দিয়ে খাবার নামছে কি করে ভাবি? আমার এক ভাইকে তো ধরে রাখতে পারলে না। আমার মা বাবাকেও বলি, খিচে দেখেছে এই মেয়ের মধ্যে, এখন ছোটর গলায় ঝুলিয়েছে। আর তুমি দেখলে ছোট না খেয়ে গেল, তুমি খেতে বসে গেলে। ফোনটা ভুলে রেখে চলে যাচ্ছিলাম। ফিরে নিতে এসে আপুর কথা শুনে বলে উঠলাম, আপু, দুলাভাই নাকি কাল অ্যাক্সিডেন্ট করেছে। আমার মনে হয় তোর সেখানে একবার যাওয়া উচিত। তাছাড়া আর কতদিন এ বাসায় থাকবি? তোরও তো ও পাশে একটা সংসার আছে। ছোট, এখন তুইও কি আমায় তাড়িয়ে দিবি নাকি এ বাড়ি থেকে? দেখেছো বাবা, তোমার ছোট ছেলেও বড়টার মতো পথ ধরেছে। আপু, তুই ভুল বললি। আমি বড়র মতো পথ ধরিনি। তুই বড় ভাইয়াকে যেমন করে দূর করেছিস, আমিও তাই করতে চাইছিস। আমাদের এখন ঝগড়া হবে দেখে কবিতা বলে ওঠে, বলছি অফিস গেলে না রুদ্র? ফিরে এলে যে? হ্যাঁ যাব, ফোনটা রুমে ফেলে গেছি, ভুলে নিতে আসছি। আচ্ছা, আমি এনে দিচ্ছি বলে দ্রুত রুমে যেয়ে ফোন এনে রুদ্রের হাতে দিলাম। ফোনটা নিয়ে চলে আসতে যাব, আবার দাঁড়িয়ে যাই। বাবা বলছি যে আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি আপুকে সাথে নিয়ে এগিয়ে দিয়ে এসো তো। এখানে আর কত? রুদ্র, বলছি যে। একটা কথা বলবে না, এটাই শেষ কথা আমার। বাবা, তুমি চুপ করে আছো যে? তোমার কি মনে হয় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি? যদি সেরকম মনে হয় তো আমি মানে কবিতাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। রুদ্র বেরিয়ে গেল। আমার শ্বশুর খাবার রেখে হাত ধুয়ে রুমে চলে গেল। আমি আপুর হাত ধরে বললাম, আপু, ও তো ছোট, ওর কথা কিছু মনে করো না প্লিজ। ফিরলে আমি বুঝিয়ে বলবো। বলতেই আমায় ধাক্কা দিয়ে চলে গেল। আমি পড়তে ছিটকে পড়লাম, তবে কারো গায়ের ওপর দেখি শাশুড়ি মায়ের। আমাকে সোজা করে আমার চোখের পানি মুছে দিলেন। ড্রাইভ করছি আর জীবনে হঠাৎ সব এলোমেলো হওয়ার দিনগুলো আউড়িয়ে নিচ্ছি। আমি রুদ্র, পড়াশোনা করছিলাম তখন। ভাইয়ের বিয়ের জন্য খুব খুশি ছিলাম, একমাত্র বড় ভাইয়ের বিয়ে। তবে বুঝতে পারিনি সেদিন আমার জীবনে এত বড় ঝড় আসতে চলেছে। হাসি খুশিতে সারাদিনে ভাইয়ের বিয়ে কাটলো। সকালে চিৎকারে ঘুম ভাঙে, উঠে নিচে যে শুনি আমার ভাই রাতে বউয়ের কাছে যায়নি, সে বউ রেখে আমার আপুর ছোট ননদকে নিয়ে কোথায় পালিয়ে গেছে। আর এসব কিছুর পিছে আমার আপুর হাত। আপু কবিতার ভাইকে ভালোবাসতো, কিন্তু কোনো কারণে বিয়ে হয়নি। সেজন্য কবিতাকে নিজের ভাইয়ের বউ বানিয়ে ভাইকে পালানোর সুযোগ করে প্রতিশোধ নিল। তবে এটা আমি পরে জানতে পারি, তাতেও কারো সমস্যা হচ্ছিল না। সবাই ভাইয়ার উপরে রাগ করেছিল। কিন্তু তার 15 দিন যেতে না যেতেই খবর আসে ভাইয়া দেশ ছেড়ে চলে যাচ্ছিল। প্লেন ক্র্যাশে তাদের দুজনেরই মৃত্যু হয়। কবিতার পরিবার একটা উচ্ছৃঙ্খলতা শুরু করে। বাবা মা কথা বলে কিছুদিন রাখে কবিতাকে আমাদের বাসায়। ততদিনে আমরা সবাই তার সাথে ভালো ব্যবহার করে অনেকটা ফ্রি হয়ে যাই। ভাইয়ার 41-এ যেতেই কবিতাকে নিতে চলে আসে। তখন বাবা না বলেন আমার সাথে তার আবার বিয়ে দিবে, এটা তাদের ঘরের লক্ষ্মী ঘরেই রাখবে। ভাবি, আসবো? আসো। চোখের পানিটা মুছে মিষ্টি হাসলাম রুদ্র পাশে বসে। বলছি, বাবা মা যেটা বলেছে আসলে। রুদ্র, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, তবে বড়রা যেটা ভালো মনে করবেন সেটা আমারও মত। তুমি আমার থেকে মত শুনতে আসছিলে নিশ্চয়ই, এটা নিয়ে চিন্তা করো না। আমাকে আর কিছু বলতে দিল না। আমি নীলার ব্যাপারে বলতে আসছিলাম, তবে ভাবির কথাই বুঝলাম সে আমার সাথে বিয়ে করতে রাজি। মুখের দিকে চেয়ার বলতে পারলাম না, চলে এলাম। অতঃপর 1 মাস পর আমাদের বিয়ে ঠিক করে ততদিনে অফিসে পুরোভাবে জড়িয়ে গেছি। ভাইয়া না থাকায় বিজনেসের সব আমার দেখাশোনার দায়িত্ব পড়ে। তবে সবকিছুর মধ্যে পড়ে আমার ভালোবাসা। আমার থেকে দূর হয়ে যায়, ছেড়ে যায় আমাকে। অতঃপর গত সপ্তাহে ভাবির সাথে আমার বিয়ে হয়। রাতে
রুদ্র, বলছি যে আপু যাওয়ার সময় অনেক কান্না করেছে, এভাবে নাও বলতে পারতে। আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বেরোতেই কবিতা টাওয়েলটা এগিয়ে দিয়ে কথাটা বলল। ও ভালো। তুমি ভালো বলছো? আর রাখিটাও অনেক কেঁদেছে। আমার জন্য নয়, আমি আপুর ভালোর জন্য পাঠিয়েছি। আমার ভালোর জন্য হলে তো আরো আগে পাঠাতাম। ডিনার করে এসেছো? মাথা নিচু করে বললাম। আসলে সে প্রায় বাইরে খায়, আমাদের বিয়ের পর থেকে সে আমার সহ্য করতে পারে না বলা যায়। আমার হাতের খাবার খেতে হবে জন্য বাইরে খেয়ে বেশি খায়। আমি ডিনার করে আসছি, আর তোমার আমার এত খোঁজ নিতে হবে না। যাও ঘুমাও বলে আমার ফোনটা নিয়ে বেলকনিতে সোফায় বসলাম। আপুকে একবার ফোন করলাম, ধরলো না, হয়তো রেগে আছে। আমি ধীর পায়ে রুদ্রের কাছে বসলাম, আর চোখে তাকিয়ে আবার ফোনের দিকে মন দিল। কিছু বলবে ভাবি? রুদ্র, তোমার ভাইয়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাও অল্প কিছুদিনের মধ্যে। হ্যাঁ জানি। আর কিছু? বিয়ের আগে একবার দেখা এবং একবার কথা। বিয়ের দিন আমার তার সাথে কথা বা খোঁজ রাখার সুযোগ হয়নি, আর রাতে তো একবারও দেখা হয়নি। সো আমি তোমার ভাইকে ভালোবাসা বা মনে জায়গা করার সময় পাইনি। বিয়ে নিয়ে সবার স্বপ্ন থাকে, আমারও ছিল। যার সাথে বিয়ে হবে তাকে ঘিরে। বলো, শুনছি। আমি একটা মেয়ে হয়ে এগুলো বলছি, তুমি বাজে ভেবো না, বাট রিয়েলিটি কখনো বদলানো যায় না। আমাদের বিয়ে হয়েছে কয়েকদিন হয়ে যাচ্ছে, তুমি সবার সামনে ভাবি ডেকে উঠছো। এতে সবাই ভাবছে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। এতে এত ভাবাভাবির কি আছে? আমাদের সম্পর্ক তো সত্যি আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। তাহলে ভাববে কেন স্বাভাবিক? দেখো, তুমি এতটা ছোট নও যে কিছু বোঝো না। বাসার সবাই এটা নিয়ে সবসময় চিন্তিত, তারা তোমার সাথে আমাকে বেঁধে তোমার লাইফ নষ্ট করে দিয়েছে কিনা, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিনা। আমি চাই তারা আমাদের ব্যাপারটা না জানুক, তারা জানুক আমরা ভালো আছি। তো আমায় কি করতে হবে? বলে ফোন থেকে চোখ সরিয়ে কবিতার দিকে তাকালাম। তার চোখে আমার জন্য স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি, তবে আমি চাই না তাকে এখন। আমি মানতে পারছি না এখনো, আমার ভালোবাসাকে ভুলতে পারছি না। আর এটা কেউ জানেও না আমার জীবনে কেউ ছিল। তুমি আমায় আর ভাবি ডাকবে না, নাম ধরেই ডাকবে। তাছাড়া আমি তোমার বড় নই, গুনে গুনে কয়েক বছরের ছোটই হব। ভাবি বউ হলে ডাকটা কি আর এত দ্রুত সঠিক হয়? বলে রুমে চলে এলাম। হয়তো ও বুঝতে পেরেছে আমি কি বোঝাতে চাইছি। এত দ্রুত সঠিক না হওয়ার তো কিছু দেখছি না। না ও অন্য কাউকে পছন্দ করে, আর না আমায় নিয়ে সমস্যা। তাহলে কি? শুধু এই নামটুকুর জন্য যে আমি একসময় ওর ভাবি ছিলাম। পাশে এসে শুয়ে পড়ি। কখন ঘুমিয়ে গেছি, সকালে ঘুম ভাঙে, উঠে দেখি রুদ্র জড়িয়ে আছে আমায়। মুচকি হেসে উঠে পড়ি, আলতো করে সরিয়ে দেয়। কবিতা, রান্না করেছিলাম দ্রুত। দৌড়ে আসি রুদ্রের কণ্ঠ পেয়ে। কিছু বলবে? আমি ওর দিকে তাকিয়ে থমকে যাই। কোমরে শাড়ির আঁচল গুজে, পিছে খোপা, সামনে কিছু চুল এসে পড়েছে। নাকের পাশে হালকা ঘাম জমে আছে। আঁচল গুজে রাখায় হালকা এক সাইডে সাদা, কোমরে দৃশ্যমান। চোখ ধাঁধানো নেশা কাজ করছে। কাবার্ডের কাছ থেকে তার দিকে ধীর পায়ে যেতে থাকি। রুদ্র, কিছু বলতে ডেকেছো? আমি একদম কবিতার কাছে চলে আসি। এক হাত কবিতার কোমরে রাখতেই ও কেঁপে ওঠে। আস্তে করে শাড়ির আঁচলটা টেনে খুলে দেই। ও চোখ বন্ধ করে আছে। আমি চোখের পাতায় ফু দিতেই কেঁপে ওঠে চোখ খুলে। তোমার আঁচল গুজে রাখার কারণে কোমর দেখা যাচ্ছিল বলে কিছুটা দূরে সরে আসি। মাথা নিচু করে নেই। কোথায় ভাবলাম হয়তো সে ছি ছি, কি ভাবছি। কিছু বলবে? ডেকেছো যে? আজ তোমার মায়ের বাসায় যাব, ব্রেকফাস্টের পর। রেডি হও। সত্যি? থ্যাঙ্কস রুদ্র, বলে হাক করতে যেয়ে ফিরে আসি। সরি, আসলে এক্সাইটেডের জন্য। আচ্ছা তুমিও যাবে? তাহলে খুব মজা হবে। অনেক দিন না, মানে সরি। ও এক্সাইটেডের জন্য এমন করছে। আমি ওর দিকে তাকিয়েছিলাম। চোখে চোখ পড়াই মুখের হাসিটা কমাই, অতঃপর চলে যাই। আমি ভাবছি মেয়ে মানুষ আসলে বিচিত্র এক প্রাণী, বলা ভুল হবে না। এদের বোঝার শক্তি নাই। এত কষ্টের মাঝেও একটু সুখ পাওয়াতে সব ভুলতে পারে, যেটা তার কষ্টের এক কোণা সমানও নয়। বড়ই অদ্ভুত। রুদ্র, কোন শাড়িটা পরবো বলো তো? কালোটা? কালোটা পরি নাকি এই নীলটা? কবিতার কথায় নীলার কথা মনে পড়ে।
নীলা যখন দেখা করতে আসতো ফোন করে বলতো এমনটা। আমি হেসে বলতাম, তোমাকে সবটাই সুন্দর লাগে, পছন্দ মতো পরে নাও। কি হলো রুদ্র? আচ্ছা ঠিক আছে, সরি। আমি পছন্দ মতো পরে নিচ্ছি। বেডে শাড়ি দুটো রেখে শাশুড়ি মায়ের কাছে যাই। সে বলেছে তার থেকে গহনা এনে যেন পরি। আমি শাড়ি দুটোর দিকে কিছু সময় তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ি। মনে মনে বলি, নিজেকে বদলানোর সময় হয়তো এসে গেছে। নীল শাড়িটা বেডের উপর রেখে অন্যটা কাবার্ডে ফেললাম। রুমে এসে একটা শাড়ি দেখে ভ্রু কুচকালাম। রুদ্র, আমার জন্য শাড়িটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। চোর আসেনি তো? ওটা বড় সুন্দর লাগবে, সাথে নীল ছোট একটা টিপ, চোখে কাগজ, আর হাত ভর্তি কাচের চুড়ি, আর এই যে তাজা গোলাপ। খুশি হয়ে রেডি হয়ে নিলাম। তুমি গোলাপ গুছে দাও। আমি তো পারি না, কখনো করিনি। বলতেই সে খোপায় এক পাশে গোলাপ দুটো গুজে দিল। দুদিন বেরিয়ে চলে আসলাম বাসায়। রুদ্র এই 2 দিনের ব্যবহারে পুরোই অন্যরকম। সবকিছুই ছিল ভালোবাসার। রাতে ওখানে সারা রাত বসে ভাববে নাকি ঘুমাবেও? রুদ্রের কথায় ঘোর কাটে। মিররের সামনে থেকে উঠে ঘুমোতে আসি। পাশে শুতেই একটা হাত আমার কোমরটাকে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে নেয়। কেঁপে উঠি। এত ভয় কিসের? আমি তো তোমার হাজবেন্ড। মুচকি হাসি। পেরেছি আমি রুদ্রকে আমার করতে। ভেবে বুকে মাথাটা লাগিয়ে শান্তির নিঃশ্বাস নেই। সমাপ্ত।